ইউটিউব চ্যানেল শনিবারের রাতবেলা। আজকের গল্পটি লিখেছেন কবি ও সাহিত্যিক জয়দেব দত্ত। বিজ্ঞান ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র জয়দেব দত্তের জন্ম 1963 সালের 24শে মে। স্কুল জীবনে স্কুলের বাৎসরিক পত্রিকা থেকেই সাহিত্য জগতে তাঁর পথ চলা শুরু। প্রকৃতি আমি প্রকৃতি কাব্যগ্রন্থ ও ভূত নয় ভুতুড়ে ছোট গল্পের বই লেখার পাশাপাশি শতদল নামের একটা ত্রৈমাসিক পত্রিকার প্রকাশনার সঙ্গে যুক্ত ছিলেন। আমি পিন্টু পাঠ করছি জয়দেব দত্তের লেখা ভৌতিক গল্প পথের বাঁকে রহস্য। তখন সবেমাত্র ভারতীয় রেলওয়ের ইস্টার্ন জোনে চাকরি পেয়েছি। অফিস থেকে 4 বন্ধু মিলে ঠিক করলাম পাহাড়ি পথে ট্রেকিং করে সান্দাকফু ও ফালহুট বেড়াতে যাব। সেটা সম্ভবত 1985 সালে চৈত্রের মাঝামাঝি কোনো একটা সময়। সেই মতো টিকিট হাতে গরমের এক সন্ধ্যায় দার্জিলিং মেলে চেপে বসলাম। পরদিন সকালে পৌঁছলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। আগেই কলকাতা থেকে টয় ট্রেনের টিকিট কেটে রেখেছিলাম, তাই টিকিট কাটার ঝামেলা এড়ানো গিয়েছিল। স্টেশন লাগোয়া রেস্তোরাঁয় সামান্য প্রাতরা সেরে পাশেই দাঁড়িয়ে থাকা পৃথিবী খ্যাত পাহাড়ি মুশিক টয় ট্রেনে চড়ে বসলাম। মহানন্দে টয় ট্রেন তার মাথা লেজ দুলিয়ে দুলকি চালে জঙ্গল ফুঁড়ে বেশ এগিয়ে চলল। সারাদিন ধরে স্থানীয় বহু হাসি খুশি মুখ ইচ্ছামতো টয় ট্রেনের ধীর গতির দেহ বেয়ে কাজের ফাঁকে ইতিউতি প্রয়োজনে নামছে আর উঠছে। অজানাকে জানার মাদকতায় আচ্ছন্ন হয়ে সারাদিন পাহাড়ি সৌন্দর্যেতে বুক চিরে চিরে ডুব দিয়ে সন্ধ্যায় ঘুম স্টেশনে এসে উঠলাম। ক্লান্ত শরীরে ব্যাগপত্র নিয়ে উপযুক্ত হোটেল খোঁজা কষ্টকর ও ব্যয় সাপেক্ষ, তাই বাধ্য হয়েই কাছের একটা সরাইখানায় রাতটা থেকে গেলাম। পরদিন সকালে ট্যাক্সি ধরলাম পাহাড়ি গ্রাম মানেভঞ্জনের উদ্দেশ্যে। সেখানে পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। সেই পরিস্থিতিতে কোথায় থাকব? অবশেষে খোঁজাখুঁজি করে আশ্রয় নেওয়া হলো কাছের পাহাড়ি ঢালে এক গৃহস্থের বাড়িতে। পরবর্তী গন্তব্য ছিল টুংলুং হয়ে মেঘমা। আশ্রয়দাতা গৃহকর্তার দেওয়া পথ নির্দেশিকা মেনে পাহাড়ের ঢাল বেয়ে যাত্রা শুরু করলাম। সে পথে সারাদিন হেঁটে টুলুং হয়ে টুংলুঙে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল। সেখানে টুরিস্ট লজে হলো রাত্রিবাস। মেঘমা অঞ্চলটা প্রায় সারা বছরই কুয়াশা আর জল ভরা মেঘে আচ্ছন্ন থাকে। বিকালে যখন জৌবাড়ি গ্রামের কাছাকাছি পৌঁছলাম তখন চারিদিক মেঘে মেঘে ঢেকে গেছে। অপরূপ সৌন্দর্যের মাঝেও এই সময়টা আমাদের কাছে কেমন যেন হঠাৎ করে বিষাদময় ঠেকল। শুনেছি নির্জন পাহাড়ি অঞ্চলকে ঘিরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান প্রবাদ, নানান ভৌতিক ঘটনা সমূহ। হঠাৎই একটা কালো রঙের বিশাল পাখি আমাদের মাথার উপর চক্কর কাটতে লাগলো। ভয়ঙ্কর আওয়াজ করে গাছের এ ডাল ও ডাল করতে করতেই নিমেষে হাওয়া হয়ে গেল সেটা। সহযাত্রী বন্ধুরা বলল, লক্ষণ ভালো নয়, আমরা সঠিক পথে হাঁটছি তো। সব চাইতে আশ্চর্য লাগলো, এই ঝিরি ঝিরি বৃষ্টির মধ্যে অন্য পাখিরা যখন কলকাকলিতে ব্যস্ত ছিল, হঠাৎ করে
কেমন যেন শ্মশানের নীরবতা নেমে এলো। এভাবে কতক্ষণ কাটলো জানি না, আমরাও যেন সম্মোহিত হয়ে রইলাম। ঘোর কাটলো বাজ পড়ার শব্দে। আকাশ কাঁপানো বিদ্যুতের ঝলকানিতে একে অপরের দিকে চেয়ে দেখি সকলেই ভিজে সপসপ করছি। পাহাড়ি এই পথে আমরা বন্ধুরা ছাড়া কোনো জনপ্রাণী নেই। কোন জায়গায় দাঁড়িয়ে আছি তাও জানা যাচ্ছে না। বৃষ্টি আর বজ্রপাতের মধ্যেই আমরাই মনে হয় একমাত্র সে রাজ্যের বাসিন্দা। দূরে মনে হচ্ছে একটা বোট দেখা যাচ্ছে। সামনে গিয়ে দেখা গেল রং চটে যাওয়া একটা পথ নির্দেশিকা, তাতে হালকাভাবে লেখা তুমলিং। ভিজতে ভিজতে ব্যস্ত হয়ে যখন তুমলিং এলাকা পেরিয়ে যাচ্ছি, আমাদের চোখে পড়ল বিশাল দেহী দুটো কালো দৈত্যের মতো আপাদ মস্তক আলখাল্লায় ঢাকা কি যেন মেঘের আড়ালে পাশের জঙ্গল রাস্তায় হেঁটে চলে গেল। কিছুক্ষণ চলার পর শুনতে পেলাম কানের পাশে একটা খটখট খটখট শব্দ। মনে হলো কেউ বুঝি আমাদের গায়ের পাশেই সমান্তরাল ভাবে হাঁটছে, এই বুঝি আমাদের ধরে ফেলবে। ভয়ে আমাদের গায়ে কাঁটা দিয়ে রক্ত হিম হয়ে গেল। এই জনমানব শূন্য এলাকায় আমরা ছাড়া তো আর কেউ হাঁটছে না, তাহলে এ কিসের শব্দ? ভয়ে বেশ কুঁকড়ে গেলাম। জোরে জোরে নিঃশ্বাস পড়তে লাগলো। আমরা কজন অজানা গভীর আশঙ্কায় রাস্তা ছেড়ে পাশের ঘন জঙ্গলে টুপ করে লুকিয়ে পড়লাম। তাকিয়ে রইলাম দূরে রাস্তার দিকে। দেখলাম সেই অস্পষ্ট বিশাল দেহী পাহাড়ের কোলে মেঘের আড়ালে মিশে গেল। বৃষ্টি থামার সাথে সাথে শুরু হলো তুষারপাত। কিছুক্ষণ আগের বিষাদময় রোমাঞ্চকর পরিবেশটা মনে হয় আবার স্বাভাবিক ছন্দ পেল তুষারপাতের ফলে। এভাবে চলল কিছুক্ষণ, তারপর চারিদিক স্পষ্ট হলো। আমরাও স্বাভাবিক হয়ে জঙ্গল ছেড়ে রাস্তায় উঠে এলাম। কিন্তু ফের শুরু হলো মুষলধারে বৃষ্টি। পাহাড়ি অঞ্চলে এই রোদ বৃষ্টির খেলা চলতে থাকে। রেইনকোটে সারা শরীর মুড়ে বৃষ্টির মধ্যেই কঠিন পাহাড়ি পথে হাঁটতে হাঁটতে গৌরীবাসের টুরিস্ট লজে কোনোভাবে এসে পৌঁছলাম। পৌঁছেই লজের ম্যানেজারকে সেই আশ্চর্যজনক অস্বাভাবিক ঘটনার বিস্তারিত জানালাম। তিনি সেই অতিমানবীয় ঘটনা শুনে বিস্মিত হলেন। গৌরীবাসের টুরিস্ট লজে সেই রাতে স্যুপ ও রুটি মাংস ভাজা খাওয়ার পর সবাই মিলে আড্ডা মারতে বসলাম। বাইরে মুষলধারায় শিলাবৃষ্টি চলছে। এমন আকাশ ভাঙা বৃষ্টি আমার জীবনে কখনো দেখিনি। চারিদিক নিস্তব্ধ, ঘুটঘুটে অন্ধকার। বজ্র বিদ্যুতের আলোয় মাঝে মধ্যে পাহাড়ের বীভৎস মুখ দেখে রোমাঞ্চিত হচ্ছি। অনেক রাত্রি পর্যন্ত আমরা ওই আশ্চর্য ঘটনার বিষয়ে নানা আলোচনা করতে করতে রাতের নৈঃশব্দ ভাঙা বৃষ্টিপাতের ছন্দ তালে গাছে গাছে পাহাড়ি পোকার ঝিন 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 উৎকট সঙ্গীতে কখন ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই। ভোরের দিকে হয়তোবা বৃষ্টি থেমে গেছিল। পরের দিন সকালে আকাশ পরিষ্কার। আমরা স্নান সেরে ট্রেকিং এর উদ্দেশ্যে রুকস্যাক কাঁধে হাতে লাঠি নিয়ে পরবর্তী যাত্রার জন্য বেরিয়ে পড়লাম।
পাশেই পাহাড়ের ঢালে একটা ছোট্ট খাবারের দোকান। দোকানি আছে, কিন্তু কোনো খরিদ্দার নেই। আমরাই একমাত্র খাবারের অর্ডার দিলাম। সেখানে বসে সবে রুটি সবজি খাচ্ছি, হঠাৎ শুনতে পেলাম সেই বড় পাখির আর্তনাদ। এদিক সেদিক চেয়ে কোথাও পাখিটাকে কেউ দেখতে পেল না। মনটা আবার চঞ্চল হয়ে উঠল। দোকানিও বলল, এমন আওয়াজ সেও কোনোদিন শোনেনি। এমন সময় দেখি বিশাল দেহি দুটো কালো লোমশ বন্য ইয়াকের উপরে সওয়ারি সুঠাম দেহের দুই সুপুরুষ যুবক আমাদের দিকে এগিয়ে আসছে। দোকানিকে তাদের পরিচয় জানতে চাইলে তিনি বললেন, এখানে চমড়ি গাইয়ের সওয়ারি চলে, কিন্তু যুবক দুটোকে এই প্রথম দেখা গেল। যুবক দুটোর মাথায় এক ধরনের লম্বা চোঙা টুপি ও গায়ে জমকালো লোমশ পোশাক। দেখতে বেশ ভালোই লাগছে। গোর্খা ভাষায় আমাদের নমস্কার জানিয়ে জিজ্ঞাসা করল, কাহা যায়েঙ্গে আপ লোগ? বললাম, হাম লোগ সন্দাকফু চলেঙ্গে। সব শুনে তারা জানালো, बातों पहले ने करार होश, आप लोगों का चलने का लायक नहीं है। 80 रुपये करके दीजिए, हम लोग आप सबको ये चमड़ी गाय की पीठ में सवार करके संदाकफू पहुंचा देंगे। কিন্তু আমরা তাদের প্রস্তাবে রাজি হতে পারলাম না, কারণ আমরা ট্রেকিং করে সান্দাকফু যাব এটা স্থির করাই আছে। তাই তাদের জানিয়ে দিয়ে বললাম, माफ कीजिएगा, हम लोग ट्रेकिंग करने के लिए आए हैं, पैदल से ही चलेंगे। কথা বলতে বলতে পরিষ্কার আকাশ আমাদের অজান্তেই মেঘে ঢেকে গেছে, খেয়ালই নেই। এখানকার প্রকৃতি বুঝি রহস্যে ঘেরা এমনই ভয়ঙ্কর সুন্দর। আশেপাশের মেঘ আর কুয়াশায় আমরাও ঢেকে গেলাম। ঠিক আগের দিনের বিকালের মতোই মাঝে মধ্যে পূবের আকাশে মেঘের ফাঁকে ফাঁকে নরম সূর্যের আলো চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, আর বৃষ্টি ভেজা তুষারের স্ফটিক কণায় সে আলো ফেটে ফেটে পড়ছে। এদিকে ইয়াক সওয়ারি দুজন আমাদের নমস্কার জানিয়ে ধীরে ধীরে পাহাড়ি পথে সামনের দিকে এগিয়ে চলল। ট্রেকিং করতে করতে অনেকটা দূরে চলে গিয়েছি। পিছন থেকে দুটো হনুমান আচমকা হুপ হুপ আওয়াজ করে পাশ দিয়ে লাফিয়ে খাদের কিনারে চলে গেল। প্রথমটাই বুঝতে পারিনি, ভেবেছিলাম ওরা স্বাভাবিক আচরণ করছে, কিন্তু পাতা খসখসানির আওয়াজ পেয়ে পিছনে তাকাতেই আমাদের শির দাঁড়াবে, ঠান্ডা স্রোত নেমে গেল। সাদা কাপড় জড়ানো মমির মতো দেখতে কয়েকটা লাশ পাহাড়ের ঢাল থেকে গড়িয়ে আসছে নিচের দিকে। সেই সাথে চারিদিক জুড়ে অট্টহাসি আকাশ বাতাস কাঁপিয়ে তুলেছে। সেই শীতের মধ্যেও আমরা ঘামতে লাগলাম। পরিস্থিতি এমনই, শীত পোশাক খুলে দাঁড়ানোর সুযোগ নেই। একদিকে বৃষ্টি, হাড় জমানো ঠান্ডা, সেই সাথে অট্টহাসির মিশ্রণে আমরা পাহাড় ভ্রমণের ইচ্ছা ভুলে গেলাম। তখনই হঠাৎ মমিগুলি উঠে দাঁড়ালো। শুধু তাই নয়, উপত্যকা থেকে সার সার মমি এগোতে লাগলো আমাদের দিকে। খাদের কিনারে থাকা গাছগুলো থেকে টুপটাপ করে মাটিতে পড়তে লাগলো এক একটা লাশ। কারো গলা নেই, কারো হাত পা নেই, আবার কারো বুক থেকে আধা শরীর। এমন দৃশ্য দেখে দিক বিদিক শূন্য হয়ে যে যেখানে পারলাম গাছের কোণায় আর পাথরের পিছনে লুকিয়ে
দৃশ্য দেখতে লাগলাম। সকলের গলা তখন শুকিয়ে কাঠ। মনে পড়ে গেল সেই দুজন ইয়াক চালকের কথা। তারা কি এই ইঙ্গিতগুলোই দিতে চেয়েছিল? দুটি বিষয় পরিষ্কার হচ্ছে না। লোক দুটো কে? তারা কোন উদ্দেশ্যে আমাদের নিতে চেয়েছিল? আমাদের জীবন বাঁচাতে নাকি বিপদে ফেলতে? মমি আর লাশের সেই নাট্যরূপ চলল প্রায় মিনিট 10। পচা গন্ধ আর গোঙানির প্রতিধ্বনি কিন্তু থামল না। সকলে টুলুঙে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। এমন দৃশ্য দেখার পর আর কারো সাহস হলো না পাহাড়ি পথ দিয়ে সান্দাকফু যাওয়ার। বৃষ্টি সামান্য ধরেছে। অন্ধকার নামার আগে ফিরে যেতে হবে টুরিস্ট লজে। সকলে একসাথে পিছনের রাস্তা ধরে ফিরে চললাম। দেখি সেই বন্য অতিকায় ইয়াক সওয়ারিরা ক্রমে ক্রমে আলো আঁধারে মাখা ঘন জল ভরা মেঘের মধ্যে প্রবেশ করছে। আমরা পিছন থেকে দেখছি। ইয়াক দুটোকে আর তেমন ভাবে বোঝা যাচ্ছে না। দুই যুবকের দেহ লম্বা চওড়ায় খানিকটা বিবর্ধিত হয়ে পড়েছে, অনেকটা অস্পষ্ট প্রতিরূপের মতো, যা মেঘে মেঘে ভেসে থাকা অসংখ্য জলকণায় আলোর বিক্ষিপ্ত প্রতিসরণে সম্ভব। দূর থেকে লোমশ ইয়াক দুটোকে মনে হচ্ছে তাদের পরিহিত লম্বা চওড়া কালো আলখাল্লা পোশাক। সেই অতি মানবীয় ভয়ঙ্কর মূর্তি দুটো পাহাড়ের খাঁজে হারিয়ে গেল। ঠিক আগের দিনে সন্ধ্যার মতোই মুষলধারা বৃষ্টিতে পাথরে খুরের শব্দ জঙ্গল ভেদ করে দ্রুত তীক্ষ্ণভাবে কানে বাজছিল। প্রাণ হাতে করে আধ ঘন্টা চলার পর দেখি সেই দোকানি সাথে একজন সুঠাম দেহী ছেলেকে সাথে নিয়ে এগিয়ে আসছে। আমাদের দেখতে পেয়েই চোখ মুখ সংকুচিত করে জিজ্ঞাসা করলেন, आप सब लोग सही है तो? কিন্তু আমাদের চেহারা ও চাউনি দেখে বুঝতে পেরেছিলেন আমরা ভালো ছিলাম কিনা। শুধু বললেন, आप लोग धीरे धीरे मेरा पीछे चलिए हमारे घर पे। দোকানি সে রাতে আমাদের আশ্রয় দিয়েছিলেন তার ঘরে। অতিথি বৎসল পাহাড়ি মানুষেরা পর্যটকদের বিপদ আপদে কতটা সাহায্য করতে পারে তা সেদিন আর একবার দেখলাম। কুপি লণ্ঠনের আলোয় আমরা চারজন কম্বল মুড়ি দিয়ে বসে বিকেলে চাক্ষুষ করা অতি প্রাকৃতিক দৃশ্য দেখার আলোচনা করছি। খাবার হাতে করে দোকানি ও তার ছেলে ঘরে ঢুকলো। পেট সত্যি সত্যি চৌচো করছিল। দোকানি বললেন, बाबू लोग गरीब का खाना खा लीजिए। আমরা যে যার থালা গ্রহণ করে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তখন কি আপনি আমাদের খুঁজতে বেরিয়েছিলেন? বাবু, আমি ওই দুটো ছেলেকে দেখার পর সন্দেহ হয়েছিল। আপনারা চলে যাবার পর গ্রামের সরপঞ্চ এসেছিল আমার দোকানে। তাকে যখন ব্যাপারটা বললাম, বাবু আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, सरपंच कांपते कांपते बेंचे बसे बोल, वो तो लड़का इस पहाड़ का रक्षक আছে। बहुत साल पहले ऐसा दो लड़का को नफरत करने का नतीजा खराब हुआ था। कुछ आदमी वही रास्ते में मर गया था, लेकिन क्या हुआ था, कैसे मरा था, किसी को पता नहीं चला। सरपंच ने बताया आप लोगों की जान खतरे में है, इसलिए
मेरा लड़का के साथ तुरंत भेजा था आप लोगों को रुकने के लिए। भगवान की कृपा है कोई चोट नहीं पहुंचा आप लोगों का। लगता है वो लड़का के साथ जाते तो कुछ नहीं होता, লেকিনের মানে আমরা বুঝতে পারলাম, তবে রাতে শোয়ার সময় মনে হচ্ছিল ওই অতিকায় জীব বীভৎসভাবে ঝোড়ো তুষারের ভিতর থেকে আমাদের কাছেই ধেয়ে আসছে। সব মিলিয়ে সেই অতিমানবীয় ভয়ঙ্কর মূর্তি পুনরায় মানসপটে দৃশ্যমান। এভাবেই প্রকৃতির পরতে পরতে কত সম্ভাব্য ঘটনার ভুতুড়ে জ্ঞান মানুষের অজানা থেকে যায়। এমন আলো আঁধারি রহস্যে হতবাক হয়ে গৌরী বাস পিছনে রেখে পরের দিন দোকানির অভয় বাণীকে সম্বল করে দীর্ঘ চড়াই উথরাই পেরিয়ে ধীরে ধীরে এগিয়ে চললাম সান্দাকফুর পথে। প্রিয় শ্রোতাবৃন্দের কাছে অনুরোধ রইল, গল্প শোনার পর আমাদের পরিবেশনা নিয়ে লাইক ও কমেন্ট করবেন, শেয়ার তো অবশ্যই করবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী গল্প শুনতে আগে থেকেই বেল বাটনে পুশ করে রাখুন। ধন্যবাদ।